আসসালামু আলাইকুম। আমরা যারা অনার্সে পড়ছি বা পড়াশোনা শেষ করেছি, আমরা সবাই কম বেশি চাকরির প্রস্তুতি নিচ্ছি। আর চাকরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে বাংলা। বাংলা থেকে সাধারণত দুই অংশ থেকে প্রশ্ন হয়, একটি হচ্ছে বাংলা ব্যাকরণ এবং অপরটি হচ্ছে বাংলা সাহিত্য। আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো তুলে ধরেছি, যেই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করতে পারবো এবং অন্যদের থেকে নিজেদেরকে এগিয়ে রাখতে পারবো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষাতে কত ধরনের ভাষারীতি বিদ্যমান? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের নাকি 5 ধরনের? সঠিক উত্তর হবে 2 ধরনের। সেগুলো কি কি? বাংলা ভাষাতে মূলত 2 ধরনের ভাষারীতি বিদ্যমান। এগুলো হলো সাধু ভাষারীতি ও চলিত ভাষারীতি। আমাদের 2 নম্বর প্রশ্ন, ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ, ভাষা নাকি দুইটা একই সাথে জন্ম হয়েছে বা সৃষ্টি হয়েছে, নাকি কোনোটিই না? সঠিক উত্তর হবে ভাষা। কেন ভাষা আগে সৃষ্টি হয়েছে? ভাষা আগে সৃষ্টি হয়েছে, তারপর ভাষাকে নিয়মের মধ্যে আনার জন্যই ব্যাকরণের সৃষ্টি হয়েছে। মানুষ প্রথমে কথা বলে ভাব প্রকাশ করত, পরে সে ভাষার সঠিক ব্যবহার, গঠন ও নিয়ম নির্ধারণ করার জন্য ব্যাকরণের সৃষ্টি করা হয়েছে। তাই আগে প্রথমত ভাষা সৃষ্টি হয়েছে, ভাষাকে সুসংগত করার জন্য ব্যাকরণ তৈরি করা হয়েছে। আমাদের তৃতীয় প্রশ্ন, ভাষার মৌলিক অংশ কয়টি? 2টি, 4টি, 6টি নাকি কোনোটিই নয়? প্রতিটা ভাষারই 4টি অংশ থাকে। সেগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। আমাদের 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রধান 2টি রূপ কি কি? বাংলা ভাষাতে 2টি রূপ আছে, সেগুলো কি কি? কথ্য ও আঞ্চলিক, নাকি মৌখিক ও লৈখিক, নাকি লৈখ্য এবং আঞ্চলিক, নাকি আঞ্চলিক ও সর্বজনীন? বাংলা ভাষার প্রধান 2টি রূপ হচ্ছে মৌখিক ও লৈখিক। সেগুলো হচ্ছে, যেটা আমরা মুখে বলি সেটা হচ্ছে মৌখিক, এবং যেটা হচ্ছে আমরা লিখে প্রকাশ করি সেটা হচ্ছে লৈখিক। তাই মৌখিক এবং লৈখিক এই দুটি হচ্ছে বাংলা ভাষার প্রধান 2টি রূপ। আঞ্চলিক ভাষার অপর নাম কি? কথ্য ভাষা, উপভাষা, সাধু ভাষা নাকি চলিত ভাষা? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আঞ্চলিক ভাষা বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের মুখে ব্যবহৃত ভাষাকে বোঝায়। যেমন আমাদের দেশে চট্টগ্রামের মানুষের একটা আঞ্চলিক ভাষা আছে, বরিশালের একটি আঞ্চলিক ভাষা, নোয়াখালীর, পাবনা, কিশোরগঞ্জ, এই যে আঞ্চলিক ভাষাগুলো, এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা। আর এই আঞ্চলিক ভাষারই অপর একটি নাম হচ্ছে উপভাষা। বাংলা উপভাষার সংখ্যা কয়টি? এই যে আঞ্চলিক ভাষা বা উপভাষা, এগুলো কয়টি? 2টি, 3টি, 4টি নাকি 5টি? এগুলো হচ্ছে মূলত 5টি, এবং এগুলোর শ্রেণীবিভাগ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যেমন এই 5টি হচ্ছে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। আমাদের 7 নম্বর প্রশ্ন, বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? এই প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে, যে বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? নদিয়া, ত্রিপুরা নাকি পুরুলিয়া নাকি বরিশাল? সবসময় মনে রাখবেন, এই প্রশ্নটা যখনই দেখবেন তখন চোখ বন্ধ করে উত্তর হবে বরিশাল। আমাদের 8 নম্বর প্রশ্ন, বাংলা সাধু ভাষার জনক কে? হরলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি প্রমথ চৌধুরী? এখানে আমাদের একটা গণ্ডগোল লাগে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং প্রমথ চৌধুরীর মধ্যে। সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ বাংলা সাধু ভাষাকে সুসংগঠিত ও প্রমিত রূপ দেওয়ার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাধু ভাষার জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? কবিতার পঙ্ক্তিতে, গল্পের বর্ণনায়, গানের কলিতে নাকি নাটকের সংলাপে? এই প্রশ্নটা এমন কোনো পরীক্ষা নেই যে সেই পরীক্ষা আসেনি। সকল পরীক্ষার প্রশ্নে এই প্রশ্নটা থাকে। সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে ব্যবহার করা হয় না। নাটকের সংলাপ ব্যতীত সব জায়গায় সাধু ভাষা কম বেশি ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, চলিত রীতির প্রবর্তক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী। এখানে মনে রাখতে হবে, সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং চলিত রীতির প্রবর্তক বা জনক হচ্ছেন প্রমথ চৌধুরী। কারণ প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম সফলভাবে চলিত রীতির ব্যবহারকে জনপ্রিয় করেন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট? কথ্য ভাষা, লেখ্য ভাষা, সাধু ভাষা নাকি চলিত ভাষা? উত্তর হবে সাধু ভাষা। কারণ হচ্ছে সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট। এই ভাষারীতি ব্যাকরণের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলে, যেটা চলিত ভাষার ক্ষেত্রে হয় না।
আমাদের আজকে ব্যাকরণ অংশের সর্বশেষ প্রশ্ন, বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? নারীর মূল্য, রায়তের কথা, তেল নুন লাকড়ি নাকি বীরবলের হালখাতা? সঠিক উত্তর হবে বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে বীরবলের হালখাতা, যা 1907 সালে প্রকাশিত হয়। এর রচয়িতা হলেন প্রমথ চৌধুরী। সাহিত্যের প্রথম প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এই প্রশ্নটা পরীক্ষার প্রশ্নে থাকেই, ম্যাক্সিমাম পরীক্ষাতেই প্রশ্নটা থাকে। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। আমাদের সাহিত্যের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে চর্যাপদ হলো মূলত কি? গানের সংকলন, কবিতার সংকলন, প্রবন্ধের সংকলন নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে গানের সংকলন, কারণ চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের রচিত গানের সংকলন। এবং চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কী? চর্যাচর্য বিনিশ্চয় হচ্ছে চর্যাপদেরই আরেকটি নাম। এর অর্থ কোনটি আচার্যের আর কোনটি নয়, নাকি কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়, কোনটি চরাচরের আর কোনটি নয়, কোনটি চর্যা গান আর কোনটি নয়? সঠিক উত্তর হবে খ, কোনটি আচরণীয় আর কোনটি নয়। চর্যাপদেরও মূল অর্থ এটাই যে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। 16 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এর আগের প্রশ্নে আমরা এটার উত্তরটা জেনেছি, সনাতন হিন্দি, সহজিয়া বৌদ্ধ, জৈন নাকি হরিজন? চর্যাপদ হচ্ছে মূলত সহজিয়া বৌদ্ধদের সাধন সঙ্গীত। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশ, সেন রাজবংশ, মোগল নাকি তুর্কি? সঠিক উত্তর হবে পাল, কারণ হচ্ছে পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতায় এই সাহিত্য বিকশিত হয়। 18 নম্বর প্রশ্ন আমাদের, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? আরাকান রাজগ্রন্থাগার থেকে, বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে, নাকি নেপালের রাজগ্রন্থশালা থেকে, নাকি সুদূর প্রাচীন দেশ থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে, যেখান থেকে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদটি আবিষ্কার করেন। আমাদের 19 নম্বর প্রশ্ন, চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এর আগের প্রশ্নে আমরা এটার উত্তরটা জেনে ফেলেছি। সঠিক উত্তরটি হবে 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে এবং সেটা প্রকাশিত হয় 1916 সালে। আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন, চর্যাপদের আবিষ্কারক কে? পানির মতো উত্তর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী নাকি আপনার হচ্ছে সুকুমার সেন? উত্তর হবে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপাল ভ্রমণে গিয়ে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন। আমাদের আজকের এই বৃষ্টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর উত্তরের পাশাপাশি আমরা ব্যাখ্যাগুলো দিয়েছি, যাতে হচ্ছে এই প্রশ্নগুলোর রিলেটেড যে আরও অনেক প্রশ্ন হয়ে থাকে সেগুলো আমরা এখান থেকে জেনে নিতে পারি। তো ভিডিওটা যারা দেখেছেন আপনারা প্রশ্নগুলোর উত্তরগুলো নোট করার পাশাপাশি ব্যাখ্যাগুলো পয়েন্ট আকারে নোট করে রাখবেন, কেননা সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নেরই উত্তর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।